রাজনীতিতে কিছু নির্বাচনী ফলাফল শুধু সংখ্যা নয় বরং একটা পুরো যুগের শেষ ঘোষণা করে দেয়। আজ আমরা ত্রিপুরার কাকরাদন শালগড়া কেন্দ্রের এমনই এক অবাক করা রায়ের গভীরে যাব, যেখানে একটা দীর্ঘদিনের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। আসুন ডেটা আর ফ্যাক্টস দিয়ে এই রাজনৈতিক ভূমিকম্পের একটা পোস্টমর্টেম করা যাক। আমাদের এই বিশ্লেষণে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে এই দুর্গটা ভেঙে পড়ল। তারপর ওই এলাকার মানুষের মনের কথা মানে তাদের পালস বোঝার চেষ্টা করব। এরপরে আমরা সংখ্যার গভীরে ডুব দিয়ে আসল গল্পটা খুঁজে বের করব, ব্যবচ্ছেদ করব এই রায়ের পেছনের আসল কারণগুলো, আর সবশেষে ডেটার উপর ভিত্তি করে শাসনে ফেরার পথ কি হতে পারে তার একটা রূপরেখা দেখব। চলুন একদম মূল ঘটনায় চলে যাই। 2023-এর ফাইনাল রেজাল্ট। এই ফলটা শুধু একটা আসনের হার জিত ছিল না, এটা ছিল একটা ক্ষমতার পালাবদলের স্পষ্ট ইঙ্গিত, যা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছিল। ভাবা যায়, কয়েক দশক ধরে যে দুর্গ অটুট ছিল সেটা ভেঙে পড়ল মাত্র 5,051 ভোটের ব্যবধানে। রাজনীতিতে এইটুকু ব্যবধানে কিন্তু অনেক বড় পরিবর্তনের সূচনা করে। ভোটের শেয়ারের এই পার্থক্যটা দেখুন। একদিকে বিজেপির প্রায় 48% আর অন্যদিকে সিপিআইএমের প্রায় 38%, মানে সরাসরি 10%-এরও বেশি ভোটের ফারাক। এই ব্যবধানটাই ক্ষমতার পালাবদলের জমি তৈরি করে দিয়েছিল। নিঃসন্দেহে এটা একটা বিরাট রাজনৈতিক ওলটপালট। কিন্তু প্রশ্নটা হলো, এমনটা হলো কেন? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু ওই এলাকার মানুষের কাছে যেতে হবে, অঞ্চলের বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। চলুন কাকরাবন শালগড়ার মাটির কাছাকাছি গিয়ে এর আসল পরিচয়টা বোঝার চেষ্টা করি। ত্রিপুরার গোমতী জেলায় এই কেন্দ্রটি অবস্থিত। এটা শুধু একটা বিধানসভা আসন নয়, এটা রাজ্যের রাজনৈতিক সমীকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে এখানে যা হয় তার একটা প্রভাব পুরো রাজ্যের রাজনীতিতে গিয়ে পড়ে। 2023 সালে এখানকার মোট ভোটার ছিলেন 54,358 জন। এই মানুষগুলোর ভোটেই কিন্তু পুরো ইতিহাসটা বদলে গেল। আর এখানকার ভোটারদের দেখুন, 90%-এর বেশি মানুষ প্রত্যেকবার ভোট দেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এর মানে হলো মানুষের মধ্যে সামান্যতম মতের পরিবর্তনও ফলাফলে বিশাল বড় ছাপ ফেলে। এটা খুব জরুরি একটা তথ্য। এই আসনটা তফসিলি জাতি বা এসসি কমিউনিটির জন্য সংরক্ষিত। এর মানেটা খুব পরিষ্কার, এখানকার রাজনীতির আসল চাবিকাঠি এই সম্প্রদায়ের হাতে। তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোই এখানে ভোটের রায় ঠিক করে দেয়। আচ্ছা, এবার চলুন আসল জায়গায় ঢোকা যাক, মানে ডেটা। গত কয়েকটা নির্বাচনের সংখ্যাগুলো পাশাপাশি রাখলেই পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই পরিবর্তনের মঞ্চটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এই টাইমলাইনটা দেখুন, একটা অবিশ্বাস্য রাজনৈতিক পরিবর্তনের গল্প বলছে। ভাবুন একবার, 2003 সালে সিপিআইএমের ভোট ছিল প্রায় 63%, আর তখন বিজেপি 4%-এরও কম। সেখান থেকে মাত্র 10 বছরে, বিশেষ করে 2018 সালের পর, বিজেপি এক প্রায় অদৃশ্য শক্তি থেকে সোজা বিজয়ী শক্তিতে পরিণত হল। একেই বলে উল্কার গতিতে উত্থান। মাত্র 5 বছরে, মানে 2018 থেকে 2023-এর মধ্যে সিপিআইএমের ভোট শেয়ার পড়ল প্রায় 15%, 53 থেকে সোজা 38-এ। এটা যে কোনো দলের জন্য একটা ভূমিকম্পের মতো ধাক্কা, আর এটাই ছিল তাদের দুর্গ ভেঙে পড়ার প্রধান কারণ। আর ঠিক তার উল্টো ছবিটা দেখুন বিজেপির ক্ষেত্রে। যে দলটা 2013-তে কোনো অস্তিত্বই ছিল না প্রায়, তারাই পরের দুটো নির্বাচনে জিতে গেল। ডেটা থেকেই স্পষ্ট, ভোটাররা খুব দ্রুত এবং বড় সংখ্যায় পক্ষ বদল করেছে। তো আমরা দেখলাম কি হয়েছে। এবার আসল প্রশ্ন, কেন হয়েছে? কোন কোন ফ্যাক্টরগুলো এই বিশাল নির্বাচনী পরিবর্তনের পেছনে কাজ করেছে? চলুন এই রায়ের একটা ব্যবচ্ছেদ করা যাক। দেখুন, সিপিআইএমের একটা বড় শক্তি ছিল তাদের বহু পুরনো আর গভীর ক্যাডার নেটওয়ার্ক, কিন্তু অন্যদিকে বছরের পর বছর ক্ষমতায় থাকার একটা ক্লান্তি, যাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি, আর নতুন প্রজন্মের ভোটারদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাদের সামনে সুযোগ ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগানোর, কিন্তু উল্টে বিজেপির ব্যাপক কল্যাণমূলক প্রকল্প আর ছোট আঞ্চলিক দলগুলো তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াল। শুধু দলের ভেতরের ব্যাপার নয়, বাইরের পরিস্থিতিও এই ফলাফলে বড় ভূমিকা রেখেছিল। তখন সারা দেশে একটা মোদিপন্থী হাওয়া ছিল। স্থানীয় স্তরে গ্রামে চাকরি না থাকা একটা বড় ইস্যু ছিল। সামাজিকভাবে চিরাচরিত এসসি ওবিসির ভোট ব্যাঙ্কেও ভাঙন ধরছিল। আর সবশেষে প্রচারের দিক থেকে বিজেপি ডিজিটালি অনেক এগিয়েছিল।
এই সব ডেটা অ্যানালিসিসের বাইরেও একজন সাধারণ ভোটারের মনের কথাটা বোঝা খুব জরুরি। তাদের কাছে মূল বিষয় কি ছিল? চাকরি, জল, বাচ্চাদের ভবিষ্যৎ। এই ছোট ছোট কিন্তু জরুরি চাহিদাগুলোই ভোটের দিন সবথেকে বড় হয়ে ওঠে। বেশ, আমরা সমস্যাটা তো বুঝলাম। এবার সমাধান কি? ডেটা আমাদের কি পথ দেখাতে পারে? চলুন একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট বা নীলনকশা দেখা যাক। এই কৌশলটাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। সোজা কথায় 4টে দিক থেকে একসঙ্গে কাজ করা: নির্বাচনী প্ল্যান, সংগঠনকে মজবুত করা, মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য গল্প বা ন্যারেটিভ তুলে ধরা, আর সবশেষে রিসোর্সের সঠিক ব্যবহার। এই 4টে মিললে তবেই কামব্যাক সম্ভব। শুধু বড় বড় কথা নয়, একটা টাইমলাইন ধরে কাজ করতে হবে। যেমন এই 90 দিনের প্ল্যানটা। প্রথম 1 মাস ভিত তৈরি করা, পরের 1 মাস মাঠে নেমে কাজ করা, তারপর সব গুছিয়ে আনা, আর শেষ 15 দিন শুধু মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। এভাবেই একটা প্ল্যান ধাপে ধাপে কাজ করে। আর এই সব কিছুর মূলে আছে একটা জিনিস: গল্পটা বদলাতে হবে। আমরা এটা ফ্রি দেব, ওটা ফ্রি দেব, এই ক্ষয়রাতির রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। বোঝাতে হবে যে দল শুধু ভোটের জন্য আসেনি, সত্যিই কাজ করতে এসছে। তাহলে আমাদের এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে এই যে সরকারি সুযোগ সুবিধা বা ওয়েলফেয়ার স্কিম, এগুলো কি মানুষের দীর্ঘমেয়াদী বিশ্বাস জেতার জন্য যথেষ্ট, নাকি বিশ্বাস জিনিসটা তার থেকে অনেক গভীর? এই প্রশ্নটা শুধু কাকরাবন শালগড়ার জন্য নয়, আমাদের দেশের গোটা রাজনীতির জন্যই খুব গুরুত্বপূর্ণ।